আপনি আপনার স্মার্টফোনে কত টাকা খরচ করছেন? আপনার স্মার্টফোন কি 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা নাকি আরও বেশি? আপনার স্মার্টফোন কি 10,000 টাকা? দেন আপনি ওয়াইজ। কীভাবে ওয়াইজ আমি এই ভিডিওটা এক্সপ্লেন করব। তো আমি প্রথমে কিছু বাউন্ডারি সেট আপ করে দিই আপনার জন্য, যে আমি এই ভিডিওতে কি মিড রেঞ্জ হিসেবে ধরতেছি আর কি ফ্ল্যাগশিপ হিসেবে ধরতেছি। মিড রেঞ্জ হিসেবে ধরতেছি হলো আমার জন্য যেটা মিড রেঞ্জ সেটা হলো অ্যারাউন্ড 20,000 to 30,000, যে 20,000 থেকে 30,000 টাকার মধ্যে রেঞ্জটা আছে সেটাকে আমি ধরতেছি হলো মিড রেঞ্জ। ফ্ল্যাগশিপ আমি বলবো এনিথিং অ্যাবাউট 60-70,000। সো এটা ভ্যারি করতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে 1,00,000 টাকা ফ্ল্যাগশিপ হতে পারে আর মিড রেঞ্জ হতে পারে 50,000, আই ডোন্ট নো। কিন্তু আমার ভিডিওতে আমি 20,000 থেকে 30,000 টাকার মধ্যে মিড রেঞ্জ ধরতেছি, প্লাস 70,000-এর উপরে ফ্ল্যাগশিপ ধরতেছি। সো এই বাউন্ডারি সেট করে আমি আজকে ডিসকাস করবো ওয়াই আই ইউজ এ মিড রেঞ্জ স্মার্টফোন। সো ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে, আপনি তো জানেন যে আমি একজন স্মার্টফোন এনথুজিয়াস্ট, মানে আমি স্মার্টফোন অনেক ধরনের পছন্দ করি, অনেক ধরনের চালাতে পছন্দ করি, নতুন ফিচার চালাতে পছন্দ করি। তো কেন আমি একটা স্মার্টফোনের উপরে 50,000 টাকা জাস্টিফাই করতেছি না অথবা 60,000 টাকা জাস্টিফাই করতেছি না, সেটা আপনি এই ভিডিওতে জানেন। আর এই ভিডিওর সাথে থাকলে আপনি 10টা পয়েন্টে পাবেন যে কেন আপনার একটা মিড রেঞ্জ স্মার্টফোন নিজের ইউজ করা উচিত, আর কেন আপনার একটা ফোনের মধ্যে 1,00,000 টাকা স্পেন্ড করা যতটুকু আপনি ভাবতেছেন ওয়ার্থ ইট, অতটুকু ওয়ার্থ ইট না। সো আশা করি আপনি সাথে থাকবেন। দিস ইজ সাদমান, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার ফার্স্ট যেই পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে, একটা স্মার্টফোন যদি কমপ্লিট আপনি সব কিছু পান, ইনক্লুডিং ক্যামেরা, ইনক্লুডিং স্টোরেজ, ইনক্লুডিং প্রসেসর, আপনার যেটা ডেইলি লাইফে লাগতেছে সব কিছু যদি আপনি একটা ফোনের থেকে পান যেটার দাম 30,000 টাকা, আপনি কেন এর চেয়ে ডাবল অ্যামাউন্টে একটা ফোন কিনবেন অথবা কেন এর উপরে স্পেন্ড করবেন? আমি বলবো এখনকার মিড রেঞ্জ স্মার্টফোন যেগুলো বের হয়েছে, আপনি যদি মার্কেটে একটু খোঁজ নেন, হ্যাঁ, ফ্ল্যাগশিপ ইজ অন এ ডিফারেন্ট লেভেল। সো ডিফারেন্ট লেভেল কীভাবে? ফ্ল্যাগশিপ আপনাকে আপনি যা চান তার চেয়ে বেশি দিবে, মানে যা দরকার তার চেয়ে বেশি দিবে। কিন্তু একটা মিড রেঞ্জ স্মার্টফোন আপনি যেই জিনিসগুলো চান, যেই জিনিসগুলো আপনার ডেইলি লাইফে দরকার আর একটা মানুষ নর্মাল অ্যাভারেজ ইউজে যেই জিনিসগুলো লাগবে সেগুলোই দিচ্ছে, মানে নাথিং এক্সট্রা আর নাথিং লাইক ফ্যান্সি ফিচার্স। সো কাটিং এজ কিছু পাচ্ছেন না, কিন্তু আপনি যে জিনিসগুলো কাটিং করতে লাগবে সেই জিনিসগুলো ঠিকই পাচ্ছেন। সো আমার ফার্স্ট পয়েন্ট এখানেই শেষ, দ্যাট ইটস এ কমপ্লিট ফোন। একটা মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে একটা ফ্ল্যাগশিপের তুলনায় আমি বলবো ইটস এ ওয়েল রাউন্ডেড ফোন, যেটার মধ্যে কোনো স্পেসিফিক একটা জেনারেশন গ্যাপের কোনো একটা ফিচার ইউজ করা হয়নি, অথবা কোনো একটা জেনারেশন বিল্ডিং কোনো একটা ফিচার অথবা নতুন জেনারেশনের কোনো প্রোডাক্ট ইউজ করা হয়নি। সেটার মধ্যে আপনার যা দরকার একটা ফোন 2-3 বছর চালানোর জন্য সবই পাবেন। লেটস গেট টু পয়েন্ট নাম্বার 2। সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো চয়েসেস। সো আপনি একটা ফ্ল্যাগশিপের ক্ষেত্রে দেখবেন, হ্যাঁ, আপনি স্যামসাংয়ের এস সিরিজ, এস আলট্রা সিরিজ যেগুলো আছে সেগুলো দেখতে পারেন, অথবা আইফোন যেগুলো নর্মাল সব ফোনই ফ্ল্যাগশিপ। সো এক্সক্লুডিং দ্য ছোটো ভার্সন যেগুলোর মধ্যে আপনি মানে এক্সআর ভার্সন, এক্সএস ভার্সন, সেগুলো বাদে সবগুলোতেই আমি বলবো আইফোন একটা ফ্ল্যাগশিপ। অথবা আপনি যদি শাওমির মি সিরিজের দিকে যান অথবা রিয়েলমির এক্স সিরিজের দিকে যান, সো সবগুলোর মধ্যেই আপনার স্পেসিফিক কিছু জিনিস দেওয়া আছে, ওরা দিছে, আপনার মনে হয় সেগুলাই নিতে হবে। কিন্তু আপনি যদি মিড রেঞ্জে যান, একটা জিনিস খেয়াল করবেন, আপনার কাছে একটু বেশি চয়েস থাকবে। চয়েস কীরকম? চয়েস হলো, আপনার যদি মনে করেন যে আপনি গেম খেলেন না ফোনের মধ্যে, আপনার একটা অনেক জোস ক্যামেরা দরকার, আপনি সেটা একটা মিড রেঞ্জে নিতে পারবেন। মানে আপনার কম বাজেটের মধ্যে অনেক জোস ক্যামেরা, প্রসেসরটা তেমন ভালো না, আপনি গেম তেমন ভালো খেলতে পারবেন না, কিন্তু আপনার ক্যামেরা যে জিনিসটা দরকার সেটা পাইতেছেন। উল্টা দিক দিয়ে আবার দেখবেন, যদি আপনার ক্যামেরা এক করে মনে হয় যে ভাই আমার ক্যামেরা না থাকলেও সমস্যা নেই, সো আপনি সেই ক্ষেত্রে একটা ফোন এমন নিতে পারবেন যেটার মধ্যে প্রসেসরটা অনেক জোস, কিন্তু আপনার ক্যামেরাটা এত ভালো না। সো দেয়ার আর মোর চয়েসেস ইন দ্য মিড রেঞ্জ স্মার্টফোন। আর আপনি একটা ফ্ল্যাগশিপের ক্ষেত্রে যে জিনিসটা আপনি একটা জায়গায় স্ট্রিক্টলি মেনটেন হয়ে যেতেছে না, ওরা যেই ফিচার দিতেছে এই বছর, ওরা যেই জিনিসটা কাটিং এজ মনে করতেছে, আপনার চয়েসের কোনো ঠিক ঠিকানা নেই, সেই জিনিসটি আপনি নিতে হবে। সো আমি বলবো যে ইউ গেট মোর চয়েসেস ইন দ্য মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেট। থার্ডলি আমি যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, স্মার্টফোনস আর দ্য ওয়ার্স্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক। কেন আমি এই কথাটা কেন বলতেছি? ভাই আপনি টেক চ্যানেল চালান অথবা আপনি স্মার্টফোন রিলেটেড চ্যানেল চালান, আপনার মুখে থেকে এই কথাটা শুনতে ভালো লাগলো না, কারণ স্মার্টফোন একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। সো কীভাবে? স্মার্টফোন জিনিসটা আপনাকে একটা এইভাবে ইনভেস্টমেন্ট হিসেবে দেখলে, আপনি যদি দেখেন আপনি একটা 70,000 একটা স্মার্টফোন কিনলেন, ঠিক আছে, আপনি বাসায় এসে বক্সটা খুললেন, একদিন চালালেন, এরপর মনে হলো না ভাই আমার ভালো লাগতেছে না, আমি একটা ফোন কিনবো, এটা ইউজ করবো না, এটা বিক্রি করতে যান, আপনাকে কেউ এটা 70,000 তো দিবেই না, 60-65,000-এর উপরে জীবনও পাবেন না। সো আপনি একদিন ইউজ করে জিনিসটার ভ্যালু 5,000 টাকা কমে গেল, আপনি সেই জিনিসটা নিয়েই যদি 2 মাস পরে কারো কাছে বিক্রি করতে যান, সেটা দেখবেন যে আপনি
এখানে 10,000 থেকে 20,000 প্রাইস ড্রপ করে ফেলছে। মানে আপনি ইউজ করতেছেন এক মাসে যদি একটা ফোনের ভ্যালু 20,000 টাকা কমে যায়, সেই জিনিসটার কতটা একটা খারাপ ইনভেস্টমেন্ট আপনি চিন্তা করেন। আর এই জিনিসটা যদি আমরা 1 বছর পরে দেখি, এটার হাফ প্রাইস পাইলে আপনি লাকি থাকবেন, কারণ এর মধ্যে এটারও 2-3টা আপডেটেড ভার্সন বাইরে হয়ে যাবে। সো আমি বলবো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা মিড রেঞ্জ স্মার্টফোন যেটা 20 থেকে 30,000 টাকার মধ্যে আছে, সেটার মতন ভালো ইনভেস্টমেন্ট আর হয় না। কারণ আপনি 30,000 টাকার একটা ফোন কিনলে এটার প্রাইসটা হাইয়েস্ট 1 বছর পর 20,000-এ নামবে, 10,000 টাকা লস, ঠিক আছে। আপনি এরপরে আরও 10,000 টাকা ইনভেস্ট করে আরেক নতুন ফোন কিনতে পারতেছেন। কিন্তু আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনেন, সেটার ভ্যালু যেই পরিমাণে ড্রপ করবে, এক্সক্লুডিং আইফোন, সেটা নিয়ে আমি একটা ভিডিওতে বলবো। সো সেটার ভ্যালু যেই পরিমাণে কমে, আপনার এই ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ইট না। আবার কিছু মানুষ আছে ইএমআই নেয় ফোনের মধ্যে। সো ইএমআই নেওয়া তো আমি কোনো দিনই যৌক্তিক মনে করি না। একটা ফোন আছে, আপনি 12 মাসের টাকা দিয়ে কিনবেন, ঠিক আছে, আপনি এটা 2 মাস ইউজ করার পর আপনার মনে হবে যে আপনি আরেকটা নতুন ফোন কিনবেন। সো এই আগে বাকি 10 মাস যে আপনি টাকা দিতে থাকবেন, আপনার মনে হবে ধুরো টাকাটা পানিতে ফেলে দিয়েছে। সো নেভার বাই স্মার্টফোনস উইথ ইএমআই, ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হলো, ফ্ল্যাগশিপের তুলনায় মিড রেঞ্জ একটা ভালো ইনভেস্টমেন্ট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট স্মার্টফোন পারচেসিং অ্যাজ এন ইনভেস্টমেন্ট ইটসেলফ। সেটা থেকে আরেকটা পয়েন্টে যদি আমরা আসি, সেটা হচ্ছে একটা স্মার্টফোনের রিপ্লেসিবিলিটি। সো আপনি যদি একটা মিড রেঞ্জ স্মার্টফোন কিনেন, দেখবেন যে আপনার বাই চান্স হাতের থেকে যদি পড়ে যায়, পরে স্ক্রিনটা ভাঙে, ইউ উইল সি দ্যাট 5,000 টাকার মধ্যে আপনি একটা মিড রেঞ্জ ফোনের ডিসপ্লে অরিজিনালটা চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ফ্ল্যাগশিপের ক্ষেত্রে দেখেন, আপনি একটা ফোন 80,000 টাকা দিয়ে কিনছেন ধরেন, সো সেই ফোনটার পড়লো, স্ক্রিনটা ভাঙার পর আপনার এই স্ক্রিনটা রিপ্লেস করতেই 25,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে। সো ওই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা কতটা খারাপ হইতেছে আপনি চিন্তা করেন। আর এখানে আপনি যদি একটা চিন্তা করেন যে না, আমি ভাই এই ডিসপ্লেটা চেঞ্জ না করে আর নতুন ফোন কিনতেই পারবো, সো দ্যাটস এ অপশন। কিন্তু এই অপশনটা কি ফ্ল্যাগশিপের ক্ষেত্রে আপনি 80,000 টাকা ইনভেস্ট করছেন, এর যদি এটা একবার হাত থেকে পড়ার পরেই যদি এটা ভাঙা আপনি আবার 25,000 টাকার নতুন ফোন কিনা লাগে, দেন আপনার ইনভেস্টমেন্টটা কই গেল? 1 লাখ টাকার উপরে খরচ হলো, আপনি শেষ পর্যন্ত মিড রেঞ্জে চালাইলেন। কিন্তু মিড রেঞ্জের ক্ষেত্রে কি হয়, আপনি যদি একটা ফোন পড়ে গেল, আপনি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনছেন, সেটা পড়ে গেল, স্ক্রিনটা আপনি চেঞ্জ করতে পারলেন ধরেন 3-4 হাজার টাকা দিয়ে, অথবা আপনার যদি মনে হয় না এটা অনেকদিন হয়ে গেছে, আমি একটা নতুন ফোন কিনবো, সো সেই ক্ষেত্রে আপনি নতুন একটা ফোন কিনতে পারবেন 20,000 টাকার মধ্যেই। দেন আপনি যদি দেখেন এই জিনিসটা কতটা একটা ভালো একটা পয়েন্ট, যে আপনি একটা ফোন রিপ্লেসিবিলিটির দিক দিয়ে যদি দেখেন, আপনার মিড রেঞ্জের ক্ষেত্রে খরচ কম হচ্ছে, এরপরে আপনার ফ্ল্যাগশিপের তুলনায় এই জায়গাটায় মাথায় ব্যথাটা কম, যে আমি হাত থেকে একবার, মানে মানুষের পরেই হাত থেকে পড়বে একটা ফোন, অথবা আপনার চাপ খাইতে পারে বিছানায় বসলে অথবা কিছু একটা। সো এই মাথার রিস্কটা নিয়ে ঘোরাচ্ছে, আপনার কি মনে হয় না একটা মিড রেঞ্জ ফোন কিনে আপনি একটু শান্তিতে থাকতে পারবেন? আর একটা ফোন ছাড়া যদি শান্তি না পাওয়া যায়, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে একটা ফোনের উপরে মাথায় ব্যথা কেন কিনবেন? আগে একটা কনসেপ্ট ছিল যে স্মার্টফোন মার্কেটের মধ্যে ফিউচার প্রুফিং, আমি একটা ফ্ল্যাগশিপ যদি কিনি, আজকে এটা ফ্ল্যাগশিপ কিনলাম, আমি এটা 3-4 বছর ইউজ করতে পারবো, এটার মধ্যে সব ফিচার আছে যেটা আমার আগামী 3-4 বছরে লাগবে। সো আমি এই জিনিসটা বলবো এখন মিড রেঞ্জ মার্কেটও আইসা পড়ছে। কেমনে? সেটা হলো, আপনি 5Gর কথা চিন্তা করেন, ভাই রে ভাই, 5G তো বাংলাদেশে আসার কোনো নামই নেই, কিন্তু ব্র্যান্ডগুলো এমনভাবে 5G প্রমোট করতেছে, মানে এখন বাংলাদেশে মিনিমাম 15,000 টাকাও একটা 5G একটা মানে স্মার্টফোন পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে আপনি দেখেন যে আপনি আগে যে ফিউচার প্রুফিং করতেন একটা 1 লাখ টাকার ফোন কিনে, অথবা একটা 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনে, সেটা যদি আপনি 15,000 টাকা একটা ফিউচার প্রুফ ফোন পাওয়া যাচ্ছেন, যেটা আপনি 2-3 বছর ইজিলি ইউজ করতে পারবেন, why do you need to future proof by buying a flagship? So that is a good point, right? যে আপনি এখন ধরেন ডিজাইনের ক্ষেত্রে হোক, অথবা ক্যামেরার ক্ষেত্রে হোক, অথবা আপনি নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা বললাম সেটা হোক, প্রসেসরের ক্ষেত্রে হোক, আপনি যদি লং লাস্টিং একটা জিনিস পান, সো সেই জিনিসটা যদি আপনি কম প্রাইসে পান, আপনি কেন এটা ডাবল প্রাইস দিয়ে কিনতে যাবেন? সো ফিউচার প্রুফিং, which was a good point before, is not a valid point anymore. আগের কথা যদি আমি শুরু করি, আগের কথা বলতে বলতে, যে আগে একটা জিনিস ছিল ব্র্যান্ড ভ্যালু। ভাই রে ভাই, একটা স্যামসাং এর স্মার্টফোন কিনলে যে ব্র্যান্ড ভ্যালু আসে, আর কি গরিবের ফোন অথবা মিড রেঞ্জের ফোন কিনলে কি সেই ভ্যালুটা আসে? না, ওই ব্র্যান্ড ভ্যালুটা আসবে না। এরপরে আগে আরও কথা ছিল যে নোকিয়া স্মার্টফোন কিনলে, এখন নোকিয়া অবশ্য চলে না, কিন্তু এখন আমি একটা ভালো একটা ব্র্যান্ডের ফোন কিনলে যে পরিমাণ আমি একটা মানে আস্থা পাবো, সেই আস্থাটা কি পাবো? এখন ভাই পাবেন। এখন জিনিসটা এটাও চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে? OnePlus দেখেন, স্যামসাং দেখেন, অথবা ইস্টাবলিশ যে কোনো একটা মানে ফোন ব্র্যান্ড দেখেন, সবাই কিন্তু মিড রেঞ্জ অথবা লোয়ার মিড রেঞ্জের দিকে ফোকাস করতেছে। কিভাবে? ধরেন
একটা ওয়ান প্লাসের আমি এক্সাম্পল দিলে, নর্ড সিরিজ দিয়ে ওয়ান প্লাস কী করছে, 20 থেকে 30 হাজার রেঞ্জের মধ্যে এসে পড়ছে ওদের সেম সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়া। এরপরে ওদের সেম একটা মানে তুমি যেই জিনিসটা আমি বলবো যে একটা এক্সপিরিয়েন্স দিয়ে ওরা একটা কম বাজেটের মধ্যে ফোন আনতেছে। কেন আনতেছে? যদি তাদের ফ্ল্যাগশিপই এত চলতো, তারা যদি ভাবতো যে ফ্ল্যাগশিপ ইজ দ্য ফিউচার অথবা ফ্ল্যাগশিপের মার্কেটের উপরে আর কোনো মার্কেট নাই, দেন তারা তো এই কাজটা করতো না। এখন কেন করতেছে? কারণ পিপল আর মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্য মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেট। সো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন বড় বড় ব্র্যান্ডের এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটা কম দামে একটা ফোনে পান আর সেম পরিমাণের হার্ডওয়্যার সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট যদি আপনি পান, ওয়াই গো ফর এ ফ্ল্যাগশিপ আমি বলবো যে হ্যাঁ, ইটস স্টিল এ ভ্যালিড অপশন, বাট আপনার যদি ব্র্যান্ড ভ্যালুটাও মিড রেঞ্জে অথবা লোয়ার মিড রেঞ্জে পাওয়ার অপশনটা থাকে, আপনি কেন শুধু শুধু ফ্ল্যাগশিপে সেই ব্র্যান্ড ভ্যালুর জন্য যাবেন? আগে আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে ক্যামেরা। মানে আমরা দেখতাম যে ক্যামেরা স্মার্টফোনের এত ভালো ছিল না, আর যত আপনি বেশি প্রাইস দিয়ে ফোন কিনতেন অত বেশি জোস ক্যামেরা পাইতেন। সো আমি এখন এই জিনিসটাকে একটু হাস্যকরই বলবো, কারণ এখন যেই স্মার্টফোনের ক্যামেরা আমরা দেখি সেই ক্যামেরাগুলো আসলে আমি আপনাকে যদি দুটো ছবি দেখাই পাশাপাশি, একটা হলো 20,000 টাকার একটা স্মার্টফোনে তোলা, আর হলো 15,000 টাকার একটা স্মার্টফোনে তোলা, আপনি ডিফারেন্সটা বুঝতেই পারবেন না। মানে এমন পর্যায়ে ইনোভেশনটা হচ্ছে। আর হওয়ার কারণে দেখা যায় যে আপনি যদি একটা ক্যামেরা, ভালো একটা ক্যামেরার জন্য আপনাকে যদি কেউ বলে যে আপনি একটা ফ্ল্যাগশিপে ইনভেস্ট করেন, আমি বলবো যে ইয়েস ইউ ক্যান, বাট সেটার জন্য আমি বলবো না যে ক্যামেরার লেন্স অথবা ক্যামেরার পারফরমেন্সের জন্য আপনি করবেন। রাদার আপনি সফটওয়্যার এক্সপিরিয়েন্সটার জন্য ক্যামেরার ভিতরে যে ফিচারগুলো আছে সেগুলোর জন্য করতে পারেন। বাট ইন কেস অফ হার্ডওয়্যার, ইন কেস অফ take and go photos, in case of capturing a normal video, you can go to mid range and get the same experience. So আপনি যদি সেই এক্সপিরিয়েন্সটাই একটা কম টাকা দিয়ে একটা স্মার্টফোনের মধ্যে পান, ফ্ল্যাগশিপের হ্যাঁ আমি বলবো স্টিল হ্যাজ দ্য এজ, মানে একটা অ্যাডভান্টেজ তো আছেই, মানে টাকা বেশি খরচ করবেন একটা অ্যাডভান্টেজ পাবেন না। কিন্তু আপনি যদি খালি চোখে দেখেন, আপনি দুইটা স্মার্টফোনের ছবি অথবা ভিডিওর মধ্যে তেমন কোনো মেজর ডিফারেন্স পাবেন না। একটা জিনিস আমি একটু নার্ডি দিকে যাই, সেটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে যে কমিউনিটিটা আপনি পাবেন অনলাইন, সেটা আমরা বলি যে কাস্টম রম কমিউনিটি অথবা জিক্যাম কমিউনিটি। কাস্টম রম হচ্ছে একটা ফোনের সফটওয়্যার আমি পুরোপুরি চেঞ্জ করে আমার মনের মতো একটা সফটওয়্যার আমি দিয়ে দিব। আর জিক্যাম সহজভাবে বললে একটা ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স, একই ক্যামেরা লেন্স থেকে আপনি আরও ভালো আউটপুট পাবেন গুগলের ক্যামেরা অ্যালগোরিদম ইউজ করে। সো সেই ক্ষেত্রে দেখা যায় কি ফ্ল্যাগশিপের ক্ষেত্রে যেই পরিমাণ সাপোর্ট থাকে সে তার চেয়ে বেশি মিড রেঞ্জ ফোনে থাকে। এটার লজিক্যাল রিজনটা কি? সহজ। একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন যে কজন অ্যাফোর্ড করতে পারে তারা এমন লেভেলের মানুষই হয় যারা 2 দিন পর ফোন চেঞ্জ করতে পারে আর এত দামি একটা ফোন কিনতে পারে। কিন্তু মিড রেঞ্জ যারা কিনে, একটু মাথায় চালাকি করে যারা কিনে, তারা হচ্ছে একটা ফোন কিনে হলো একটা ইনভেস্টমেন্ট হিসেবে, যে আমি এটার থেকে সবচেয়ে বেশি মানে চাইপা যেই পরিমাণে এটার মধ্যে পারফরমেন্স সব বাই করবো। সো তারা জিক্যাম ইউজ করতে চায়, তারা কাস্টম রম ইউজ করতে চায়। জিক্যাম ইউজ করলে তারা সেম ক্যামেরা থেকে আরও ভালো পারফরমেন্স পাবে, ভালো আউটপুট পাবে। সো তারা একটু চালাকি করে জিক্যাম কমিউনিটি ডেভেলপ করে ফেলে। আপনাকে দেখবেন যে আপনি ভালো জিক্যাম পাচ্ছেন মিড রেঞ্জ ফোনের জন্য, আবার দেখবেন ভালো কাস্টম রম কমিউনিটি পাচ্ছেন। সো এটা নর্মাল মানুষদের জন্য অ্যাপ্লিকেবল না, যারা একটু মানে অ্যাডভান্সড ইউজার আছে তাদের জন্যও মিড রেঞ্জ স্মার্টফোন একটা ফ্ল্যাগশিপের চেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট আমি বলবো। লাস্টের আগের পয়েন্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রিকল ডাউন এফেক্ট। যেটা আমি বলি সেটা হচ্ছে একটা ট্রিকল ডাউন এফেক্ট স্মার্টফোন মার্কেটে এখন তুমুল পরিমাণে দেখা যায়। কিভাবে? একটা ফ্ল্যাগশিপ ফিচার, একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আপনি 2020-তে যে ফিচার দেখছেন, 2021 আপনি একটা মিড রেঞ্জ ফোনের মধ্যেও দেখবেন। যেমন 5G ছিল একসময় অনেক একটা কাটিং এজ টেকনোলজি, কিন্তু এটা এখন আস্তে 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 10,000 টাকার দামের ফোনেও আসতে শুরু করছে। এরপরে দেখা যায় ডুয়েল স্টেডিও স্পিকার, এরপরে দেখা যায় ফুল ভিউ ডিসপ্লে, এরপরে দেখা যায় ওই নচের জায়গায় হলো পাঞ্চ হোল। সো সেইগুলো আগে মানে আমরা যদি আগের কথা চিন্তা করি, সো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে মানে ওই ফিচারগুলো আসতে অ্যাটলিস্ট 3-4 বছর লাগতো নর্মাল একটা মানে কম দামে একটা স্মার্টফোনের মধ্যে। কিন্তু এখন সেই জিনিসটাই দেখা যায় কি 1 বছরের মধ্যেই আমি একটা মানে যেটা ফ্ল্যাগশিপের ফিচারগুলো পাই সেটা ট্রিকেল ডাউন হয়ে একটা মিড রেঞ্জ অথবা লোয়ার মিড রেঞ্জ ফোনের মধ্যে আসে পড়তেছে। সো সেই ক্ষেত্রে আমাদের ওয়েটও করা লাগতেছে না, প্লাস উই ক্যান এক্সপিরিয়েন্স দ্য নিউ টেকনোলজি। আবার আরেকটা আমি এই জায়গায় একটা অ্যাড করবো পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি নতুনত্ব ফিল করতে পারবেন মিড রেঞ্জে বেশি। কারণ আপনি ধরেন একটা ফিচার আপনার অনেক জোস থাকলো, ফ্ল্যাগশিপে আসলো, সেটা মিড রেঞ্জ মার্কেটেও আসলো ধরেন 2-3 মাস পর, আপনি ওই এক্সপিরিয়েন্সটা পেতে চান।
আপনি ইজিলি মিড রেঞ্জ স্মার্টফোন হলে 20,000 টাকা ইনভেস্ট করে আরেকটা ফোন কিনতে পারেন এটা বিক্রি করে, কিন্তু ফ্ল্যাগশিপের ক্ষেত্রে ইএমআই অথবা আর এখানে যে পরিমাণ লং একটা ইনভেস্টমেন্ট আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারতেছেন না, ইউ আর স্টাক উইথ দ্যাট ফোন। সো মিড রেঞ্জের ক্ষেত্রে ইউ উইল গেট দ্য চান্স টু ফিল দ্য মানে র ফিলিং অফ নিউনেস, আমি বলবো যে মানে আপনি নতুন একটা ফিচার এনজয় করার একটা অভিজ্ঞতা আপনার সহজে পাওয়ার একটা চান্স থাকে। দ্যাট ইজ আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট অর নট। লাস্টলি আমি যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে মিড রেঞ্জ স্মার্টফোনস আর বেসিকলি মোর ফান দেন ফ্ল্যাগশিপ স্মার্টফোনস। ফান কীভাবে? You can basically set up your own smartphone with your preferred specifications and you can make it as you want it to be. মানে আপনার যদি গেম খেলতে ইচ্ছা করে আপনি এরকম একটা স্মার্টফোন নিতে পারেন যেটা গেমেই ভালো, ক্যামেরা তেমন ভালো না, অন্য দিকগুলো আমার দরকার নেই, অন্যগুলো লাগবে না। আপনার যদি ক্যামেরা দরকার হয় আপনি ক্যামেরার স্পেসিফিক ফিচারওয়ালা এমন কোনো ফোন নিতে পারেন যেটা ক্যামেরার পারফরমেন্স অনেক ভালো কিন্তু গেমের ক্ষেত্রে সেটা তেমন ভালো না। সো ইউ ক্যান চুজ অ্যান্ড প্লে, মানে আপনি যেই ক্ষেত্রে আপনার যেই জিনিসটা দরকার সেই জিনিসটা দিয়ে আপনি একটা ফোন চুজ করতে পারবেন, নট দ্যাট আপনি ফ্ল্যাগশিপে যে এই ফিচারগুলো আছে আপনার এটাই নিতে হবে। ইউ গেট মোর অপশনস ইন মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেট, সো ইউ হ্যাভ এ বেটার চান্স অফ আন্ডারস্ট্যান্ডিং যে আপনার কী লাগবে, আপনার ইনভেস্টমেন্টটা কোন জায়গাটায় দরকার, আপনার ইনভেস্টমেন্টটা আপনি কীভাবে করতেছেন, কোন জিনিসটাই করতেছেন। ইউ ক্যান জাস্ট মডিফাই ইউর স্মার্টফোন উইথ দ্য লিটল থিংস। মানে আপনি একটা রেঞ্জের মধ্যে দেখবেন 25,000 টাকা দিয়ে আপনার স্মার্টফোন কিনবেন, এখানেই 5টা অপশন আছে। সো ইউ ক্যান সি দ্য ফিচার্স যে আপনার এই 5টা স্মার্টফোনের মধ্যে কী কী ফিচার আছে। ইউ ক্যান লাইক সেট আপ ইউর প্রায়োরিটিস অ্যান্ড ইউ ক্যান চুজ ইউর ফোন। সো সেক্ষেত্রে আপনার এখানে ফিক্স থাকা লাগতেছে না কোম্পানি এই বছর ফ্ল্যাগশিপে কী আনতেছে অথবা ওই কোম্পানি কি এটা আনতেছে না এটা আনতেছে না, আমি তো এখন আপডেট করতে চাইছিলাম থাক আরেক বছর বসে থাকি, সেটা করা লাগবে না। আপনি ইউ গেট ইমেন্স অ্যামাউন্ট অফ চয়েসেস ইন দ্য মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেট। You can go and like building box of Legos, you can like set up your own একটা ড্রিম স্মার্টফোন। আমি বলবো ড্রিম না কিন্তু ইট ওয়ার্কস রাইট। আপনি একটা ফোনের মধ্যে থেকে তো সব চাবেন না যেহেতু আপনি 20,000 30,000 টাকা দিয়ে ফোন কিনতেছেন। সো you can set up your phone according to your own priorities, that's it। তো আজকের ভিডিও আমি এতটুকু বললাম। হ্যাঁ, আমি বলবো না যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন এখনও একটা ইররিলেভেন্ট অবস্থায় চলে গেছে, সো এখনও এটা অনেক ভালো একটা পজিশনে আছে। আর আমি বলবো যে এখনও যারা এফোর্ড করতে পারে তাদের জন্য একটা জোস একটা এক্সপিরিয়েন্স দেবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু ফিল অ্যাজ ব্যাড টু ইউজ এ মিড রেঞ্জ স্মার্টফোন যেটা আপনার কয়েক বছর আগ পর্যন্ত ফিল করা লাগতো। ইউ ক্যান গেট এভরিথিং, যে 20-30,000 টাকার মধ্যে ইউ ক্যান গেট এভরিথিং দ্যাট এ 80,000 টাকার ফোন হ্যাজ, বি ইট এ লিটল লেট, বাট আপনি যদি ওয়েট করতে পারেন those features will gradually come down to mid-range smartphone and you can enjoy those features। আর একটা স্মার্টফোনের উপরে এত খরচ না করে আপনি একটা ভালো স্মার্টফোন কম দামে পাচ্ছেন, সেভ দ্য মানি, আপগ্রেড মোর ফ্রিকুয়েন্টলি। আমি এটাই অ্যাডভাইস দিব, আপগ্রেড মোর ফ্রিকুয়েন্টলি, ইউজ এ মিড রেঞ্জ স্মার্টফোন অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ফিলিং অফ ইউজিং এ নিউ ফোন মোর অফেন। দ্যাটস ইট। সো হোপ ইউ লাইক দ্য ভিডিও। এই ভিডিওটা একটু অন্যভাবে করলাম কারণ এটার মানে আমি লাইটিং চেঞ্জ করছি, আমি ট্রাই করছি যে একটু অডিওটা বেটার করতে। সো আশা করি জিনিসটা একটু আরও ভালোর দিকে নিতে পারবো, আরও কিছু প্ল্যান আছে। সো দ্যাটস ইট, হোপ ইউ লাইক দ্য ভিডিও। অ্যান্ড আমি কিন্তু চ্যানেলের নামটা চেঞ্জ করছি, ভাই দেখলে কমেন্ট করে জানেন যে ভাই আমি দেখছি। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। দিস ইজ সাদমান সাইনিং আউট।